Hello everyone, this is my new channel. Welcome to be competitive. এই চ্যানেলটা আমি বেঙ্গলিতে বলে মানে কমিউনিকেট করব। আর চ্যানেলটা খোলার প্রধান কারণ হচ্ছে যে এই চ্যানেলটায় আমি তোমাদের আপকামিং যত কম্পিটিটিভ এক্সাম আছে, ফর লাইক আপকামিং এর মধ্যে আছে এনটিপিসি, এরপর এসএসসি জিএল, সিএইচএসএল, এনটিএ, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত ম্যাথস প্রবলেম হয়ে থাকে সেগুলো আমি ডিসকাস করব। শিফট ওয়াইজ পিওয়াই কিউ সলভ করব এবং সেটা বেঙ্গলিতে। প্রচুর প্ল্যাটফর্ম আছে যেগুলো ইংলিশ, হিন্দি এই সমস্ত জায়গায় করা হয়। তো আমি চেষ্টা করব যে জিনিসটা আমি ফেস করেছি আমার পিওয়াই কিউ সলভের সময়। অনেকে হয়তো সেটা প্রবলেম হয় যে শিফট ওয়াইজ অনেকেই সলভ করায় না বা বেস্ট সলভ করায়, বেস্ট কোয়েশ্চেন সলভ করায়। তো আমি প্রত্যেক দিনের যে কোনো একটি শিফট বাছাই করে সেই গুলোকে সলভ করব। এর কারণ হচ্ছে প্রতিটা শিফটে প্রতিটা দিনে প্রতিটা শিফট সলভ করাবো না। এর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রতিটা দিনের শিফট, সবগুলো শিফটের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেনের মধ্যে সিমিলারিটি থাকে। তো সেই কারণে আমি কিছু প্রতিদিন থেকে একটি করে শিফট বাছাই করব, যেটা আমার মনে হয় সেই সেই ততগুলো প্র্যাকটিস করলে সেগুলো তোমার কাছে সাফিসিয়েন্ট হবে। এবং তাছাড়াও তুমি যদি আরো প্র্যাকটিস করতে চাও তো তুমি বাকি ক্ষেত্রগুলো প্র্যাকটিস করতে পারো। আর এক্ষেত্রে বলে রাখবো যে আমি বেঙ্গলিতে তোমাদের বোঝাবো ঠিকই, কিন্তু আহ, তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো আমার থাকবে সেগুলো তোমাদের ইংলিশেই থাকবে। কারণ যত রকমের এক্সাম হোক না কেন কম্পিটিটিভে, চেষ্টা করবে যে সেগুলোকে ইংলিশে সলভ করা। কারণ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, যদিও এখন সমস্ত এক্সামই কিছু না কিছু অপশন দিয়ে দেয় বেঙ্গলিতে, কিন্তু চেষ্টা করবে সেগুলোকে ইংলিশেই করা। কারণ ইন ফিউচার ইংলিশটাই আমাদের কাজে লাগবে সমস্ত জায়গায়, রাদার দ্যান দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা এই সমস্ত ক্ষেত্রে। তো সব ক্ষেত্রেই ইংলিশে এক্সামটা দেওয়ার চেষ্টা করবে। আর যার জন্য তোমার ইংলিশটাও যেমন তোমার স্ট্রং হবে এবং সমস্ত জায়গায় সমস্ত কম্পিটিটিভ এক্সামেই তুমি সেখানে কোয়েশ্চেন বুঝতে আলাদা করে অন্য অসুবিধা হবে না। তো এই এই ছিল আমার বলা। তো আজকে আমি যেটা এনটিপিসি 28 ডিসেম্বর 2020 করাবো সেটা হচ্ছে শিফট ওয়ানের কোয়েশ্চেন। আমরা জানি এনটিপিসি এক্সামেতে 30টা ম্যাথস প্রবলেম দেয়, 30টা ইংলিশ দেয় সিবিটি ওয়ানে অবভিয়াসলি, আর তোমার জিকে জিএস দেয় 40টা। তো এর মধ্যে আমি তোমার ফার্স্ট শিফটে 30টা অঙ্কই করানোর চেষ্টা করব। এবং আর আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর তোমাদের মতনে তোমরা যাতে পরিষ্কার করে বুঝতে পারো সেইটারই আমি চেষ্টা করব। এবং প্রবলেমটা সলভ করার জন্য যা যা নিয়ম লাগছে বা যা যা লাগছে সেগুলো আমি তোমাদের বলে দেবো। তো সেই ব্যাপারে কোনো চিন্তা করার কিছু নেই। ভিডিওটার ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমরা দেখো। এবং আমি সলভ করানোর আগে ভিডিওটাকে পজ করে নিজেও সলভ করার চেষ্টা করো। এইটুকুই ছিল। তো এবার আমরা এরপর শুরু করি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আ ট্রেন leaves station A toward station B at the speed of 50 kilometer per hour. After half an hour, another train leaves station B towards station A at 150 km per hour. The distance between the station is 725 km. The distance of the excuse me, the distance of the point from station A where the two trains are to meet is. তো কোয়েশ্চেনটা কি মানে বুঝিয়েছে সেটা আমি যদি বাংলায় ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা স্টেশন এ আর স্টেশন বি এর যে ডিস্টেন্স বলেছে সেটা হচ্ছে 725 কিলোমিটার, এটা জানলাম। এবার বলেছে যে একটা এই স্টেশনের দিক থেকে একটা ট্রেন স্টার্ট করেছে, সেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে। আর হাফ আওয়ার্স পরে আর একটা ট্রেন বি থেকে এর দিকে যাচ্ছে 150 কিলোমিটার পার আওয়ারে।
150 কিলোমিটার পার আওয়ারে। এবার জানতে চেয়েছে যে the distance of the point from station A where the two trains are to meet is, মানে বলতে কি চেয়েছি যে কোন পয়েন্টে এ স্টেশন থেকে কতটা ডিস্টেন্স দূরত্বটা রয়েছে যেখানে দুটো ট্রেন একসাথে মিট করছে। তো একটু কোয়েশ্চেনটা খটোমটো আছে ফার্স্ট কোয়েশ্চেনটাই। তো সেখানে প্রথমে আমরা কি করব, যে টাইম ডিস্টেন্স বা এই সমস্ত ক্ষেত্রে যে যে রুলটা আমাদের এখানে লাগবে সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড মানে কি? রিলেটিভ স্পিড মানে হচ্ছে যে দুটো ট্রেনের যে রিলেটিভ স্পিডের যে ডিস্টেন্সটা। সেক্ষেত্রে আমরা জানি যদি দুটো ট্রেন সেম সেম দিকে যায় তাহলে আমাদের হয় দুটো ট্রেনের মাইনাস, দ্যাট ইজ S1 মাইনাস S2। আর যদি দুটো ট্রেন পরস্পরের উল্টো দিকে যায় তাহলে আমাদের হয় রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড যে হয় যে স্পিড 1 প্লাস স্পিড 2। বিপরীত দিকে গেলে আমাদের যোগ হয় আর একই দিকে গেলে মাইনাস হয়। কেন? কারণ একই দিকে গেলে কি হয়, আস্তে আস্তে দুটো ট্রেনের ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকে, আর দুদিকে যদি আমরা যাই তাহলে কি হবে, আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়তে থাকে। যার জন্য এই জন্য আমাদের মনে রাখতে হবে যে একই দিকে গেলে দুটো ডিস্টেন্স মাইনাস হয় আর দুটো অপোজিট দিকে গেলে দুটো স্পিড আমাদের যোগ হয়। তো সেক্ষেত্রে যদি আমার এই অঙ্কের ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড হবে 50 প্লাস 150, that is 200 কিলোমিটার পার আওয়ার। এবার এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের বার করতে হবে, সেটা হচ্ছে যে হাফ আওয়ার পরে আমাদের সেকেন্ড ট্রেনটা স্টার্ট হয়, তাই জন্য কি করতে হবে যে আমার যেহেতু বলেছে স্টেশন এ থেকে আমার রেসপেক্টে বার করতে হবে, তার জন্য আমার স্টেশন এর আগে এই ডিস্টেন্সটা আমাকে ট্রেন দুটোর মাঝের যে ডিস্টেন্সটা পড়ে থাকে সেটা আমার স্টেশন এর পরিপ্রেক্ষিতে বার করতে হবে। যে ক্ষেত্রে হবে হচ্ছে এর ক্ষেত্রে কি হবে যে 725 যে টোটাল যে ডিস্টেন্স দুটো স্টেশনে মাইনাস করে যে হাফ আওয়ারে যে 50 কিলোমিটার যাচ্ছে সেটাকে আমাকে বাদ দিতে হবে। কারণ 1 ঘন্টায় 50 যাচ্ছে, তাহলে হাফ ঘন্টায় কত গেছে, তার মানে 25। তার মানে এই 25টা আমাকে এই টোটাল ডিস্টেন্স থেকে মাইনাস করতে হবে, কারণ অত দূর তো চলে গেছে। তো তাই জন্য ডিস্টেন্সটা একটু কমে গেছে। তো তাই জন্য এ স্টেশন থেকে আমার এখন ডিস্টেন্স দুটো ট্রেনের মধ্যে হচ্ছে 700 কিলোমিটার। এবার 700 কিলোমিটারের পর এবার যে মিটিং এর যে টাইমটা, মিটিং এর টাইম আমরা টাইম কি করে বার করব? টাইম আমরা বার করি ডিস্টেন্স বাই স্পিডে। এক্ষেত্রে ডিস্টেন্স হবে আমার রিলেটিভ ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। এখানে রিলেটিভ ডিস্টেন্স আমার বেরিয়েছে এইটা, যেটা 700, আর রিলেটিভ স্পিড বেরিয়েছে আমাদের এটা 200 এর রেসপেক্টে যেহেতু বার করছি। তো রিলেটিভ টাইম আমার বেরোচ্ছে 7/2 আওয়ার। এবার 7/2 আওয়ার যেই বেরোলো, এবার হচ্ছে এর পরিপ্রেক্ষিতে বার করার জন্য আমার সমস্ত ডেটাই বেরিয়ে গেছে। এবার শুধু আমাদের ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে কি, যে প্রথমে হচ্ছে এই 25 কিলোমিটার ডিস্টেন্সটা হয়েছে গেছে, প্লাস প্লাস করে যে এ থেকে যে স্পিডটা আছে ট্রেনে সেই স্পিডটা ইনটু টাইম, এটাও একটা ডিস্টেন্স বেরোচ্ছে। কারণ আমরা আবার ডিস্টেন্সের ফর্মুলাও জানি, কি ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে স্পিড ইনটু টাইম। তো সেক্ষেত্রে আমি এর দিক থেকে সমস্ত টাইম আর ডিস্টেন্সটা স্পিডটা লিখে ফেলছি। তো 50 ইনটু যে টাইমটা হচ্ছে 7/2। তো সেক্ষেত্রে হচ্ছে কত, 25 প্লাস এখানে আমার 2 দিয়ে 25 কাটলাম, তো এক্ষেত্রে হচ্ছে কত, 7×25, 5 7 35, 3 7 2 14 15 16 17, 175। তাহলে আমার অ্যান্সার হবে 200 কিলোমিটার, আর এইটাই আমার হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোয়েশ্চেনে যাওয়া যাক।
পরের কোয়েশ্চেন কি বলেছে? পরের কোয়েশ্চেন হচ্ছে 83 83 নাম্বারটা নাম্বারে আমাদের কি বলেছে যে a rectangle the length is twice the breadth and the perimeter of rectangle is, তো সেক্ষেত্রে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। ওহো, এক্ষেত্রে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, তো এক্ষেত্রে আমার রেক্ট্যাঙ্গেল ড্র হচ্ছে না, আমার কোনো একটা প্রবলেমে সফটওয়্যারে। তো যাই হোক, তো আমি রেক্ট্যাঙ্গেল যদি ড্র করি দ্য লেন্থ ইজ টোয়াইস দ্য ব্রেথ, তার মানে কি আমরা জানি, আমরা এটা খুবই সহজ জিনিস, এটাকে আমরা লেন্থ বলি, এটাকে আমরা ব্রেথ বলি। তো এখানে বলেছে যে কি, যে দ্য লেন্থ ইজ টোয়াইস দ্য ব্রেথ, তার মানে আমার যদি লেন্থ হয় 2b আর এখানে হচ্ছে আমার ব্রেথ হচ্ছে b, অ্যান্ড বলেছে পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল হচ্ছে 48। আমরা তো পেরিমিটারের ফর্মুলা অবশ্যই জানি, কত, 2 ইন্টু এল প্লাস ব্রেথ ইকুয়ালস টু হচ্ছে 48। তার মানে কি এল প্লাস ব্রেথ যেটা, সেটা হচ্ছে আমার 24। এবার এল এর জায়গায় আমি যদি 2b বসাই, আর এমনি ব্রেথ তো b বসেই যাচ্ছে, তার মানে আমার কি হচ্ছে 3b ইকুয়ালস টু 24। তাহলে b হচ্ছে আমার গিয়ে 8, তার মানে ব্রেথ আমার 8 বেরিয়ে গেল। তার মানে লেন্থ কত, লেন্থ হবে আমার 16। তার মানে আমার এরিয়া, এবার রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা তো জানি, রেক্ট্যাঙ্গেল এরিয়া কত, এবি। এবি মানে কি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে 16 ইন্টু 8 কত হয়, 6 48, 6 48 আর এখানে 14 আর 12, 128। অপশন ডি কারেক্ট অপশন। এরপরে হচ্ছে হোয়াট ইজ, এরপরে what is to added to 12% of 24,000 so that the sum will be equals to 18% of 5400। তো 12% of 2400 সঙ্গে কত অ্যাড করলে আমার সাম হবে 18% অফ এটা। তো বোঝানোর সুবিধার্থে আমি জিরোগুলো লিখেছি, নর্মালি লেখার পরীক্ষার সময় জিরোগুলো না লিখলেও চলে। তো 12 ইন্টু 24 আর এটা ইন্টু এটা হবে, তো সেক্ষেত্রে কত হবে, 4 12 48 আর 4 12 24, 25 26 27 28, 228 প্লাস 4 বাই এটা হচ্ছে 18 ইন্টু 54। 18 ইন্টু 54 হলে হবে হচ্ছে 972। সেক্ষেত্রে x হবে 972 মাইনাস 228, তাহলে হবে হচ্ছে আমার কত, এটা হবে হচ্ছে আমার 288। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যান্সার 684। অপশন 3 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আম, দুটো ইকুয়েশন দিয়েছে আর ভ্যালু বার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা করতে পারি যে নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটাই বলেছে কি, যে দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে যার মধ্যে আমাকে ভ্যালুটা বার করতে হবে হচ্ছে এইটা, যে z/2 প্লাস 2/x ইকুয়ালস টু তার ভ্যালু কত। তো এই সমস্ত কোয়েশ্চেন করার সময় আমরা কি করি, নর্মালি যে যে কোনো একটা ভ্যালু আমি এমনি ধরে নিই। এবার কি ভ্যালু আমি ধরতে পারবো সেটা আমি ডিপেন্ড করে যে ফাইনালি কি জানতে চেয়েছে। 0 আর 1 এই দুটোর মধ্যেই আমরা বেসিক্যালি ধরে থাকি
0, 1, -1 সেগুলো সুবিধার্থে আমরা ধরে থাকি। এবার এক্ষেত্রে আমি 0 ধরবো না। কেন ধরবো না? কারণ ফাইনালে যেটা জানতে চেয়েছে সেইখানে আমার x টা আমরা দেখতে পাচ্ছি যে x টা আমাদের নিচে আছে। তো কোনোভাবেই আমার x এর ভ্যালু আমি কোনোভাবেই 0 ধরতে পারবো না। কারণ কোনো কিছুর ফ্র্যাকশন এর নিচে 0 রাখা মানে সেটা আমাদের জাস্টিফাইড হয় না বা কোনো নাম্বার হিসেবে আমাদের গণ্য হয় না। তো সেক্ষেত্রে আমি x কে 0 তো ধরতে পারবোই না। কিন্তু x কে আমি 1 তো ধরতেই পারি। তো সেক্ষেত্রে আমি না হয় x কে আমি 1 ধরলাম। তো x কে যদি আমি এখন 1 ধরি, সেই 1 পুট করে আমি ফার্স্ট ইকুয়েশনটা সলভ করব। তো 1/2 প্লাস 2/y ইকুয়ালস টু 1। তো এক্ষেত্রে সলভ করলে কি হবে? 2/y ইকুয়ালস টু হবে 1/2 আর y ইকুয়ালস টু হবে আমার গিয়ে 4। এবার y এর ভ্যালু আমি 4 তো পেয়ে গেলাম। এবার y এর ভ্যালু সেকেন্ড ইকুয়েশনে আমি পুট করি। এবার y এর ভ্যালু সেকেন্ড ইকুয়েশনে পুট করলে হয় কি 4/2 প্লাস 2/z ইকুয়ালস টু 1। এবার z এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব। সেক্ষেত্রে হচ্ছে কি যে 2/z ইকুয়ালস টু 1 আর এদিকে গিয়ে -2 হয়ে যাচ্ছে -1। তো z এর ভ্যালু হচ্ছে আমার -2। তো এবার আমি ফাইনাল ইকুয়েশনে এটা বসাতেই পারি। -2/2 and 2/1 সেক্ষেত্রে কি হচ্ছে -1 প্লাস 2। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলেছে কি sin থিটা ইকুয়ালস টু 3/5 cos থিটা ইকুয়ালস টু 4/5। তো এক্ষেত্রে আমরা কি জানি? এটার ফর্মুলা আমরা সবসময় জানি কি some people have curly black hair turn পার্মানেন্টলি ব্ল্যাক। সেক্ষেত্রে সাইন যদি 3 হয় আর সাইনে পারপেন্ডিকুলার যদি 3 হয়, হাইপোটেনিয়াস যদি আমার 5 হয়, সেক্ষেত্রে আমার বেস হবে কি 4। তো tan হবে আমার 3/4। tan 3/4 হলে cot কত হবে 4/3। সেক্ষেত্রে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস cot থিটা আমার কত হবে 1 প্লাস 3/4 1 মাইনাস 4/3। এটাকে সিম্পলিফাই করলে কি হবে 4 প্লাস 3/4 and 3 minus 4/3 that is 7/4 and 3 minus 1 that is minus 21 by 4। এক্ষেত্রে হবে এইটা অপশন নাম্বার 3। নেক্সট আই যাই। নেক্সট আই গিয়ে বলেছে the value of 5 5/2 প্লাস 0.73 মাইনাস 3.123 ইকুয়ালস টু কত? সেক্ষেত্রে নেক্সট হচ্ছে দ্য ভ্যালু বার করতে হবে। তো ভ্যালু বার করার জন্য আমাকে ফার্স্টে যে ফ্র্যাকশন পার্টটা আছে সিম্পলিফাই করে নেবো দ্যাট ইজ 71/3 প্লাস এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করে নেব সেটা হচ্ছে গিয়ে আমার হবে 2 মাইনাস 2.393। তো এবার এইটাকে আমরা এবার যদি করে নিই আমরা ডেসিমালে করে নিই তাহলে হবে আমার 5.667 মাইনাস 2.393। তো আমার অ্যান্সার হবে হচ্ছে 3.273 যেটা আমাদের অপশনে আছে আমার অপশন নাম্বার 2। এর পরেরটা কি? এর পরেরটা কি হচ্ছে যে একটা row is divided into 3 different parts। তিনটে ভাগে ভাগ করা আছে। ফার্স্ট পার্ট ইজ 1/5 of the whole length। যখন ফ্র্যাকশনে দেবে অবভিয়াসলি আমরা সেটাকে পুরো পুরো হোলটাকে আমরা 1 ধরে নেব। তো ফার্স্ট পার্টটা হচ্ছে তো ফার্স্ট পার্ট যেটা সেটা আমার 1/5 নাম হবে।
সেকেন্ড পার্টটা বলেছে যে 3/2 অফ দ্য ফার্স্ট পার্ট। তো সেকেন্ডটা আমার 3/2, কিন্তু সেটা হচ্ছে ফার্স্ট পার্টের। তো তার মানে সেকেন্ডটা হবে হচ্ছে আমার 3/10। তাহলে বলেছে যে আমার তাহলে থার্ড পার্টটা কত। তো আমি কি করব, পুরোটা থেকে এই দুটো প্লাস করে সেটাকে মাইনাস করে দেবো, তাহলেই আমি পেয়ে যাব। তো এটা করলে আমার কি হবে, 1 মাইনাস এলসিএম 10, 2 প্লাস 3, দ্যাট ইজ আমার হবে হাফ। তো আমার থার্ড পার্টের ভ্যালু হবে হাফ, দ্যাট ইজ অপশন নাম্বার 3। পরেরটাই যাই। পরেরটা কি বলেছে, a cylinder has a height of 14 centimeter and curved surface এরিয়া হচ্ছে 528 সেন্টিমিটার। দেখো মেনসুরেশনের ক্ষেত্রে আমাদের সবসময় দরকার, মেনসুরেশনে আমাদের সবসময় ফর্মুলাটা মনে রাখতে হবে। তো সিলিন্ডার মানে আমরা জানি সিলিন্ডার কেমন দেখতে হয়, এইরকম মতন সিলিন্ডার আমাদের দেখতে হয়। তো সেক্ষেত্রে হাইট হচ্ছে এইটা, আর কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে এই যে পুরো ঘোরানো ব্যাপারটা, এই পুরোটা প্লাস এই ওপর নিচে এই জায়গাটা বাদ দিয়ে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া আমাদের কত হয়, আমাদের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে 2πr/h। তো 2πr/h যখন আমাদের বলি আমরা জানি, তো আমাদের জানতে চেয়েছে ভলিউম। তো তার আগে আমাকে বার করতে হবে আগে তোমার রেডিয়াস। তো এখানে হাইটের জায়গায় আমি 40 লিখলাম, আর এখানে 528। তো এখানে আমার তো 2 দিয়ে এমনি কেটে যাচ্ছে। তো 2 দিয়ে আমরা আবার এখানটা যদি কাটি, 2 দুগুণে 4, 1, 6 দুগুণে 12, 4, আবার যদি 2 দিয়ে কাটি, 13 দুগুণে, দ্যাট ইজ 13 দুগুণে 13, দুগুণে 26, 2 দুগুণে 4। এবার যদি আমি 11 দিয়ে কাটি, 11 একে 11 আর 12, আর এখানে আমি 2 আবার যদি কাটি তাহলে হচ্ছে 6। তার মানে রেডিয়াস হচ্ছে আমার 6। এবার আমার ভলিউম জানতে চাইছে, ভলিউম কত। ভলিউম হচ্ছে আমাদের সিলিন্ডারে πr²h। তো সেক্ষেত্রে ভলিউমের ক্ষেত্রে কি হবে, 22/7 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু হাইট। তো সেক্ষেত্রে হবে 7 2 হয়ে গেল। এবার এক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই করে আমার হবে হচ্ছে অ্যান্সার হবে 1584। সেটা তোমরা গুণ করে দেখে নেবে। তো এইটাই অ্যান্সার হবে। দেখো এখানে এই অঙ্কে যেমন কিছুই নেই, শুধু আমাদের পুরো ফর্মুলা মনে থাকলে অঙ্ক করতে পারবো, না ফর্মুলা ভুলে গেলেই কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারবো না। পরেরটা কি, পরেরটা তো খুবই সহজ। পরেরটা হচ্ছে দ্য ভ্যালু অফ 5 sin 14 sec 76। এবার দেখো আমরা প্রথমেই এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যখনই দেখবো যে 76 আর 14 যোগ করলে হচ্ছে 90, তার মানে কোনোভাবে এগুলো কাটাকুটি যাবে। তো 5 sin 14 sec 76 মানে কি, মনে মনেই আমাদের হয়ে যাবে যে 514 মানে sec 76 মানে 1/cos 76, 1/cos 76 মানেই কিন্তু 1/sin 14। তার মানে ওপর নিচে কেটে হয়ে যাবে 1। সেম হচ্ছে 3 এর ক্ষেত্র, যেভাবে আমি sin 14 sec 76 টা করলাম সেইভাবেই cot আর cot এ 75 এ তাই কাটাকুটি হয়ে যাবে। সেক্ষেত্রে হবে 3 আর এক্ষেত্রে হবে 2। তার মানে কিছুই না, এইগুলোকেই যোগ করে হয়ে যাবে 6 7 8 9 10। তার মানে অ্যান্সার আমার হবে 10। দেখো এইটার ক্ষেত্রে কিন্তু একটু ফাস্ট এইগুলো অভ্যেস করলেই হয়ে যাবে, কারণ আমরা জানি দেখো সাইন যদি 14 করি আর এখানে যদি আমি 676, আমি একটাই ভেঙে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা একটা বুঝতে পারলেই বুঝতে পেরে যাবে। 676 মানে কি, 1/cos 76। 1/cos 76 মানে কি, 1/cos 76 মানে সাইন বাই 90 মাইনাস 40, সরি cos 90 মাইনাস 40, এটাই হয়ে যাবে sin 40, 1/sin 40। এবার sin 14 তো এখানেও আছে, তো এই দুটো কাট আউট হয়ে যাবে। কাট হয়ে গিয়ে যে ভ্যালুটা সামনে বসে আছে সেইটাই শুধু অ্যাজ ইট ইজ বসে যাবে। পরেরটা কি, পরেরটা হচ্ছে ক্লাস অফ 50 গার্লস অ্যান্ড
boys of 70 sponsored a musical program. If 40% of girls and 50% of boys attended, answer approximately what percentage of the class attended the program. তো সেক্ষেত্রে কি হবে? এখানে বলেছে এর 40%, এর 40% মানে কত? এর 40% মানে হচ্ছে এটা প্লাস, আর এর 50% মানে কি? এটাকে আমি হাফ করে দিতে পারি। তো 40% এর 0 0 কাট আউট করে দিচ্ছি, তার মানে হচ্ছে 20, আর এখানে গিয়ে আমার কত হবে? এখানে হচ্ছে আমার 35, এখানে হচ্ছে 35, টোটাল কত হবে? 55। এবার বলেছে কি এই 55টা কত পার্সেন্টেজ, তার মানে কি ওপরে লিখবো 55 আর এখানে আবার লিখবো কত না 50 প্লাস 70 ইন্টু 100, যেহেতু 100% বার করবো। 55 বাই এটা হচ্ছে আমার 120 ইন্টু 100। সেক্ষেত্রে এক্ষেত্রে আমার এটা কাটবে না, কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেট নিয়ে নেবো। তো অ্যাপ্রক্সিমেটে কি হবে? এখানে আমি ফার্স্টে 5 কাটলাম আর এখানে 6 কাটলাম। তো 6 দিয়ে কত হয়? 6 9 6 6 আষ্টে 6 9 5 6 30, না 6 আষ্টে 48, 6 9 54। তো 9 হবে 54, যেহেতু তার মানে কি 45% এর বেশি হবে। তো এখানে অপশনে আমার 45 এর থেকে একটু বেশি কি আছে? 46%। তো এটাই অ্যান্সার হবে। অ্যাপ্রক্সিমেটের ক্ষেত্রে এইভাবেই হয়। পরেরটা কি? পরেরটা হচ্ছে, পরেরটা কিছুই না, আমরা একটু ভেঙে ভেঙে লিখবো। 54 মানে কত? আমরা যদি লিখি 6/9, আর 125 কত? 25 স্কোয়ার হয়। তো 25, সরি 5 25, 5 25 হয় 125। আর নিচে কত হচ্ছে? যদি আমি 4 6 লিখি, আর এখানে হচ্ছে গিয়ে আমার 5 9 45, 5 আর 9। এবার দেখো এখানে কেটে যাচ্ছে, কিন্তু উপরে 6 নিচে 6 কেটে যাচ্ছে, উপরে 9 নিচে 9 কেটে যাচ্ছে, উপরে 5 নিচে 5 কেটে যাচ্ছে। পড়ে থাকছে কত? উপরে 25 আর নিচে 4। তো এগুলোকে স্কোয়ার রুট করলে কত হয়? উপরে 5 নিচে 2, আর এটা হলে কত হয়? 2.5। তাহলে 2.5 আমাদের আনসার। নেক্সট হচ্ছে X and Y together can complete a piece of work in 12 days. Y and Z can do it in 18 days. And X, Z can complete the same work in 15 days. তো X plus Y আমাদের শেষ করছে 12 দিনে, Y plus Z আমাদের করছে 18, আর X আর Z করছে আমাদের তোমার 15 দিনে। প্রথমে কাজ কি? প্রথমে কাজ হচ্ছে আমাদের পুরোটাকে এলসিএম করে টোটাল কাজ বার করা। তো 12 18 15 কে এলসিএম করলে আমাদের হয় 180। তো এটা আমার লাগছে ডে। তো এফিসিয়েন্সি আমাদের লাগবে কত? 12 কে 180 কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 50। 180 কে 18 দিয়ে করলে পাবো 10, আর 180 কে 15 দিয়ে করলে হবে 12। এই তিনটে হচ্ছে আমার এফিসিয়েন্সি। তার মানে কি একদিনে কাজ করলে এরা কত এফিসিয়েন্টলি কাজ করবে। এবার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড ওয়াই প্লাস জেড করলে আমার আসবে কি 2x প্লাস ওয়াই প্লাস জেড। তো এটাকে যোগ করলে আমার আসবে হচ্ছে 37। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমার হবে 37/2। জানতে কি চেয়েছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি ডেজ রিকোয়ার্ড। তার মানে যদি আমি টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ডিভাইড করি, তাহলেই তো আমি টোটাল রিকোয়ার্ড দিন পেয়ে যাব। তো এটাকে যদি আমি এরকম করি তাহলেই হবে। এবার দেখো এখানেও কিন্তু অ্যাপ্রক্সিমেটই চাইছি। অ্যাপ্রক্সিমেট চাইলে আমার কি হতে হবে? এটাকে আমি না হয় 36 ধরতে পারি, না হয় আমি 36 অ্যাপ্রক্সিমেশনের জন্য ধরলাম। তাহলে কত হয়? 18 দুগুণে 36। তো 18 180 হলে 10, তাহলে অ্যান্সার হবে 10 দিন। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কত? নেক্সটে কি বলেছে? নেক্সটে বলেছে যে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার দ্যাট লিভস আ রিমাইন্ডার অফ 6 when divided by 7 is। তার মানে কি বলেছে? সব থেকে ছোট 5 ডিজিটের নাম্বার যে আমাকে 7 দিয়ে ডিভাইড করলে 6 রিমাইন্ডার রেখে দেয়। তো আমরা ছোটবেলায় একটা ফর্মুলা পড়েছিলাম যে ডিভিডেন্ড
যে নাম্বারটা টোটাল আমরা পাচ্ছি সেটা কি করি, যে যেটা দিয়ে ভাগ করছি ডিভাইজারের সাথে যদি ভাগফল যেটা হচ্ছে কোশিয়েন্টকে ইন্টু করি, আর যেটা রিমাইন্ডার পড়ে থাকে সেটা যদি যোগ করি, তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার। তো আমি এখানে 5 ডিজিট নাম্বার এইটা লিখতে পারি স্মলেস্ট। তারপর ডিভাইজার হচ্ছে 7, আর বলেছে কি যে কোশ্চেনটা আমাকে জানতে চাইছে, তো কিউটা রেখে দিলাম, আর রিমাইন্ডার আমাকে বলেছে কি 6। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমার 10,000 করতে কত লাগছে, 10,000 করতে লাগবে হচ্ছে আমার 7 ইন্টু, এখানে যদি আমি এটাকে সিম্পলিফাই করি তাহলে হবে 28। 1 মিনিট, এটাকে আমরা সলভ করতে পারি। সলভ করলে কত হবে, 6 দিয়ে এটা মাইনাস করলে 4, আচ্ছা 1, it is 9, 9, 9 equals to 7 কিউব। এবার এটাকে যদি আমি ডিভাইড করি, 7 1 7, 4 7 27, 7 2 3 7 4 7 28, 4 7 28, 1 7 2 14, 5 7 7 6 9 7 27 56, হ্যাঁ। তাহলে কোশ্চেন হচ্ছে আমার এটা, তার মানে কত হচ্ছে 1428 হচ্ছে। এবার 1428কে 10,000-এর সাথে এটা ডিভাইড করলে আমার 10,000-এর সাথে কত যোগ করতে হচ্ছে, 1428-এর ক্ষেত্রে যদি করতে হয়, রিমাইন্ডার আমার 6 লাগছে, তো তার জন্য কি করতে হবে আমাকে আরো, এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আরো 2 অ্যাড করতে হবে। আচ্ছা আমি এটা আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি। দেখো, ফার্স্টে 5 ডিজিটের জন্য বলেছে, তো সেক্ষেত্রে আমার এটা ইনটু কোশেন্ট হচ্ছে, আর এই জিনিসটা হচ্ছে। হুম, কিন্তু এখানে আমরা যেটা দেখছি, এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে দেখবো যে 10,000 হওয়ার জন্য এখানে আমার 7 ইন্টু 1428 যেটা হচ্ছে, তার সাথে 4 যোগ করতে হবে। কারণ এটাকে তুমি সিম্পলিফাই করে দেখতে পারো, সিম্পলিফাই করে আমাকে কিউটা বার করলে আমরা দেখতে পাবো যে 10,000 বার করার জন্য আমার 1428-এর সাথে 7 গুণ করছি, কিন্তু 6 যোগ করলে হচ্ছে না, যোগ করতে হচ্ছে আমার 4, তবে আমার 10,000 হচ্ছে। সেম তুমি যদি 1 ডিজিটেও করে, যেমন দেখো 7 ইন্টু 8 হয় কত, 27 56 56, তার সাথে যদি 4 যোগ করি তবে তো ইউনিট ডিজিটে 0 আসছে। কিন্তু আমি যদি 6 যোগ করি তার মানে ইউনিট ডিজিটে আমার 2 আসবে। তো সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে আমার 2 অ্যাড করতে হবে, তার মানে অ্যান্সারটা এইটা হবে। এটাকে তুমি যখন সলভ করবে তখন সলভ করে দেখবে। তো আমি আপাতত এই 15টা অঙ্ক করছি, এরপরে আরো আছে, আরো 15টা অঙ্ক আছে। এই 15টা অঙ্ক আমি আবার পরের সেশনে করব, সলভ করাবো। ততক্ষণ দিনে এই যে 15টা অঙ্ক করালাম, 15টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, আর কমেন্টে জানিও যে কি অসুবিধা হচ্ছে, আর আর কি কি আমার কাছ থেকে জানতে চাও। থ্যাংক ইউ।